আচ্ছা। আসসালামু আলাইকুম, প্রিয় চিকিৎসকবৃন্দ। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চাই, আমরা ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখি, আমাদের প্রত্যেকের নামের পাশেই একটা দেশি এবং একটি আন্তর্জাতিক ডিগ্রি আমরা লিখতে পারবো অথবা অর্জন করতে পারবো, অথবা কেউ কেউ আমরা বিদেশে যাওয়ার একটি স্বপ্ন দেখি। আর সেই স্বপ্নকে কাজে লাগাতে গেলে আমাদের সামনে যে ডিগ্রিটির কথা মাথায় আসে সেটি হচ্ছে এমআরসিএস। আর আমরা যখন সাবজেক্ট চয়েসের দিকে যেতে চাই, তখনই যদি আপনি সার্জারির কোনো টপিকস আপনি চিন্তা করেন যে আমি কোন সাবজেক্টে যাব, তখনই আমাদের ম্যাক্সিমামেরই প্রথম লিস্টে থাকে যে বিষয়, সেটি হচ্ছে নিউরোসার্জারি। কারণ ব্রেন যেমন দেহের সবকিছু কন্ট্রোল করে, তেমনি সাবজেক্ট হিসেবে নিউরোসার্জারি সেই রয়্যালিটিটা বহন করে। আর এই নিউরোসার্জারিতে কেরিয়ার দেশে এবং বিদেশে কেমন, এবং এই নিউরোসার্জারির কেরিয়ার ভবিষ্যৎ কেমন, বা কিভাবে আমরা একজন দক্ষ নিউরোসার্জন হতে পারবো, সে নিয়ে আজকে এই আয়োজন। আর এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন দেশ বরেণ্য কয়েকজন নিউরোসার্জন। পাশাপাশি সম্প্রতি যারা কয়েকজন আমরা এমআরসিএস পার্টে পাশ করেছি, নিউরোসার্জারিতে কেরিয়ার গড়তেছি, তাদের কয়েকজন সফল মুখ, যারা কিভাবে আমরা প্রস্তুতিগুলো নিয়েছিলাম সেটা নিয়েই আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমেই হচ্ছে আমরা আমাদের স্পিকারের কাছে চলে যাব। আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সৌদ ভাইয়া। এবং ভাইয়াকে চিনে না, বাংলাদেশে ইয়াং জেনারেশনের ডক্টরের খুব কমই আছে। আমরা জানি ভাইয়া এমবিবিএস পাশ করার পর সফলতার সাথে যেমন বিসিএস অর্জন করেছেন, তেমনি নিউরোসার্জারিতে উনি এমএস কমপ্লিট করেছেন। পাশাপাশি এমআরসিএস পার্টে ইংল্যান্ডের সেই ডিগ্রিও উনি পাশ করেছেন। এবং বর্তমানে উনি কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে। ভাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি। আসসালামু আলাইকুম ভাইয়া। তো কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আমরা যারা তরুণ চিকিৎসক আছি, আমাদের প্রায় বেশিরভাগ চিকিৎসকেরই স্বপ্ন থাকে যে সার্জারিতে কেরিয়ার করব। আর সার্জারিতে কোনো কেরিয়ার যখন আমরা চিন্তা করতে চাই, তখনই নিউরো সার্জারি আমাদের মাথায় আসে। তো নিউরো সার্জারির কেরিয়ার যেমন দেশেও রয়েছে, বিদেশেও রয়েছে। আপনি কিভাবে নিউরো সার্জারিতে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন? ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা যখন কোন একটা সাবজেক্ট সিলেক্ট করি তখন অনেকগুলো বিষয় আমাদের সামনে থাকে। তো এখানে আমরা আসলে এক একজন এক একটা বিষয় চিন্তা করি বা ইচ্ছা যাই বলি, সবকিছুই শুরু হয় ইন্টার্নশিপ থেকে। ওই সময়টা আমরা আসলে বিশেষ করে এক একটা সাবজেক্টের প্রতি আমাদের ভালো লাগা কাজ করে। আমার ক্ষেত্রে আসলে বিষয়টা একটু আগে ঘটেছে, মূলত থার্ড ইয়ারে যখন ছিলাম তখন থেকেই আগ্রহ ছিল যে এমন একটা সাবজেক্টে যাব যেটা একটু চ্যালেঞ্জিং হবে। তো মূলত ওই যে চ্যালেঞ্জিং হবে ওই চিন্তাটা থেকেই যে কোন সাবজেক্টে যাব, তখন মাথায় ছিল যে নিউরোসার্জারি বা অর্থোপেডিক্স। অর্থোপেডিক্সে গেলেও ইচ্ছা ছিল যে খুব সুপার স্পেশালাইজড কোনো একটা সেগমেন্ট হয়তো চেষ্টা করব। তারপরে আসলে যখন ইন্টার্নশিপ করি, ইন্টার্নশিপের পরে যখন ঢাকায় আসি, সবকিছু মিলে তখন মনে হলো যে না, নিউরোসার্জারিতে যাই। এখানে মনে হয় যে একটু ফিল্ডটা খুব ওয়াইড এবং কাজ করার অনেক স্কোপ আছে। পাশাপাশি আসলে ইন্টারন্যাশনাল যে জায়গাটা, আমি তখন থেকেই আসলে চেষ্টা করতাম যে ইন্টারন্যাশনালি ওরা আসলে কি করছে, ওদের কতটুকু যাচ্ছে। তো আসলে তখন যখন ছিলাম যে রাজশাহী মেডিকেলে যাইতাম বা কি কি কেস হচ্ছে দেখতাম, তখন দেখতাম যে আসলে ইন্টারন্যাশনাল নিউরোসার্জারি অনেক দূর চলে গিয়েছে। আমরা আমাদের দেশের জায়গা থেকে তখন মনে হতো যে মনে হয় এই জায়গাটা আরো কাজ করার সুযোগ আছে। তো আলহামদুলিল্লাহ এখন আসলে আমাদের অনেক স্যারদের হাত ধরেই নিউরো সার্জারি বাংলাদেশও বিশাল একটা জায়গায় চলে আসছে। আমরা গত পরশুদিন বা তার আগে যে ঘটনাটা জানি, সেখানে আমরা দেখেছি যে নিউরো সার্জারি কি বিশাল একটা ভূমিকা পালন করেছে। তো ওই জায়গা থেকে আসলে নিজের এই জায়গায় আসা, এবং যেহেতু আমরা এখনো শিখছি, আসলে অনেক কিছু শেখার বাকি আছে, সবার কাছ থেকে শিখছি। আবার যারা জুনিয়র আসছেন তাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি। এভাবেই চলছে।
জি ভাই, আপনার সেই কেরিয়ারের স্বপ্ন দেখার যাত্রাটা আমরা জানলাম, এবং আশা করি এভাবেই আমরা যারা নিউরোসার্জারিতে কেরিয়ার করতে চাচ্ছি বা কেরিয়ার গড়তেছি, আমরাও এভাবেই স্বপ্ন দেখা শুরু করেছিলাম। তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি, বাংলাদেশে যদি আমি নিউরোসার্জারিতে কেরিয়ার করতে চাই, সেজন্য নিউরোসার্জারি কেরিয়ার করলে আমি একজন নিউরোসার্জন হিসেবে আমার কাজের পরিধি কতটুকু, অথবা বাংলাদেশে নিউরো সার্জারি যে বিষয়টা, আমরা জানি যে এখানে আমাদের ওটি ফেসিলিটিস দেশে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবল না। বাংলাদেশে এখন কাজের পরিধিটা অথবা কাজের স্কোপটা কেমন, এবং এটা ভবিষ্যৎটা গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, এটা যদি একটু বলতেন। আচ্ছা, খুবই বড় প্রশ্ন, কঠিন প্রশ্ন আসলে। আমাদের দেশে নিউরোসার্জারি যে অ্যাসপেক্টস, আমরা যদি অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত নিয়ে আমি কিছু কথা বলেছি। তো প্রথম কথা হলো, নিউরোসার্জারিতে বাংলাদেশে ক্যারিয়ার করার স্কোপ দুইটা। আমি যদি একাডেমিক্যালি চিন্তা করি, একটা হলো রেসিডেন্সি আর একটা হলো এফসিপিএস। আগে আমরা মূলত রেসিডেন্সিটাই চিন্তা করতাম, বাট এখন আমরা যেটা দেখি যে অনেকেই আছেন যারা সরাসরি এফসিপিএস পার্ট 1 নিউরোসার্জারিতে দিয়ে ট্রেনি হিসেবে ঢুকছেন এবং এটাতেই কন্টিনিউ করছেন, এটাতেই শেষ করছেন। আগে রেসিডেন্সির প্রতি এটা বেশি ছিল, আমাদের আগ্রহটা বেশি ছিল। এখন রেসিডেন্সি পার্ট 1 দুইটাতেই আমাদের নিউরোসার্জন যারা হতে যাচ্ছেন তারা এনরোল করছেন, এটা খুবই পজিটিভ। তাতে করে আমাদের নিউরোসার্জারির সংখ্যাও বাড়ছে। আমি যদি একটু সিম্পল একটা ডাটা থেকেই বলি, যে আমাদের দেশে আমরা 16 কোটি মানুষের জন্য নিউরোসার্জন, আমরা যদি চিন্তা করি যে আমরা হয়তো রেজিস্টার্ড নিউরোসার্জন অ্যারাউন্ড 300 হয়তো হবে, বা তারও কিছু কম। আর যদি ফাংশনিং চিন্তা করি, কারণ এর মধ্যে আমাদের অনেক স্যার আছেন যারা হয়তো অবসরে চলে গিয়েছেন, বা অনেকে আছেন বিভিন্ন কারণে হয়তো ওইভাবে এই জায়গাটাতে নিজেদের যেই ফাংশনটা সেটা হয়তো ওভাবে করতে পারছেন না, বিভিন্ন বিষয়। তো সব মিলে হয়তো ফাংশন করছেন বা এই মুহূর্তে অ্যাক্টিভলি কাজ করছেন, এরকম নিউরোসার্জনের সংখ্যা হয়তো আমরা অ্যারাউন্ড 200 পাবো। তো একটা 16 কোটি মানুষের বা 18 কোটি মানুষের দেশে 200 একটা সাবজেক্টের, নিউরোসার্জারির মতো একটা সাবজেক্টে আমরা 200-250 জন মানুষ সার্ভিস দিচ্ছি। তো আমরা মানে আমরা যদি এটা ক্যালকুলেট করি, আসলে ক্যালকুলেট করলে এটার পরিমাণটা খুবই কম। আর এটা এমন একটা সাবজেক্ট যে আপনি যদি চিন্তা করেন আজকের দিনে, যেমন আগে আমরা বলতাম যে গাইনি অফ যে সাবজেক্টটার কথা বলতাম, যে সব সাবজেক্টেও যদি পেশেন্ট কমে যায়, বাট এটাতে কমবে না। কারণ এটা একদম ন্যাচারাল একটা বিষয়, এখানে পেশেন্টের একটা ফ্লো সবসময় থাকবে। তো নিউরোসার্জারির বিষয়টা আসলে দিন যত যাচ্ছে, গ্লোবালাইজেশন যত হচ্ছে, আমাদের ট্রমা থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন কারণে পেশেন্টদের এই নিউরোসার্জারি বা নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সিতে আমাদের পেশেন্টের লোড বাড়ছে। পাশাপাশি এখন যেহেতু আমাদের ডায়াগনস্টিক মডিউল, যেগুলো সিটি এমআরআই, এগুলো অ্যাভেলেবেল হচ্ছে, পেশেন্টের ডায়াগনোসিস বেশি হচ্ছে, রোগগুলো ডায়াগনোসিস বেশি হচ্ছে। তো সেই জায়গায় আমাদের এই সংখ্যাটা আসলে খুবই কম। তো যাই হোক, আমাদের স্যারদের ধন্যবাদ যে স্যাররা গত কয়েক বছর থেকে এখানে রেসিডেন্ট বা এফসিপিএস ট্রেনি সবকিছু সংখ্যায় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন অনেকেই এই জায়গায় আসছেন। তবে এখানে আসার আগে আমি সবসময় বলি যে আপনারা যারা নতুন আসবেন, আমি যেহেতু আজকের প্রোগ্রাম মূলত নতুনদের জন্য, যদি ওনারা আমার কাছে এই কথাগুলো শুনতে অভ্যস্ত, কারণ আমি আপনাদের সাথে আমার বিভিন্ন সেশনে বিভিন্ন ভাবে কথা হয়, সরাসরি, এমনিতে আপনাদের সাথে আমার যোগাযোগও বেশি। তো সবসময় আমি বলি যে আপনারা সবসময় হতাশাবাদী গ্রুপটাকে দূরে রাখবেন। কারণ এমনিতেই আমরা আমাদের সবকিছু মিলিয়ে আমাদের দেশে আমরা বিভিন্ন ভাবে হতাশ হই, বিভিন্ন কারণে। আপনি এক্সপেক্ট করেন এমন একটা জিনিস, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না, আপনি এক্সপেক্ট করেন এটা এটা হচ্ছে না। তারপর সেটার উপর যখন আমরা ডাক্তার হই, তখন আমাদের এক্সপেকটেশন আরো বেশি থাকে, আমরা সেটাতে আরো বেশি ডিপ্রাইভড হই, তখন আমাদের আরো বেশি হতাশ হয়ে যাই যে এটা কেন হচ্ছে না, নিরাপত্তা কেন দিচ্ছে না, বেতন কেন বাড়ছে না, ভাতা কেন বাড়ছে না। এই করতে করতে আসলে হতাশ হইতে হইতে জীবন পার হয়ে যাচ্ছে। বাস্তবতা হলো যে আমাকে এর ভিতরেই কিছু করে দেখাতে হবে, আমার যা কিছু করার এর মধ্যেই করতে হবে। তো এই জন্য আপনারা যখন নিউরোসার্জন হবেন, নিউরোসার্জন পরীক্ষা দেন, আপনারা এখন ম্যাক্সিমাম অবশ্য আমাকেই নক দেন যে ভাই, অনেকে তো এটা বলে। তো আসলে অনেকে কি বলে সেটা ডাজেন্ট ম্যাটার। এই সাবজেক্টটা একটা ওয়াইড সাবজেক্ট, এটার হিউজ অপরচুনিটি আছে, এবং আপনার এই জায়গায় কাজ করার জায়গাটাও অনেক বেশি, আপনি চাইলেই কাজ করতে পারবেন। হ্যাঁ, একটা কথা সত্য, আপনাকে মারাত্মক চাপ নেওয়ার ক্যাপাসিটি রাখতে হবে। কারণ এই সাবজেক্টে, যেটাকে আমরা নন ইমার্জেন্সি বলি, সেটাও যে কোনো সময় আপনার সামনে ইমার্জেন্সি হয়ে আসতে পারে। আপনি হয়তো একটা জিনিসকে চিন্তা করছেন, এটা তো ভাই হয়তো নন ইমার্জেন্সি কেস, কিন্তু এটাও আপনার কাছে ইমার্জেন্সি হিসেবে আসতে পারে, অথবা অপারেশনের পরে এটাই আপনার একটা ইমার্জেন্সি ক্রিয়েট করতে পারে। সুতরাং এখানে আমাদের স্ট্রেসটা নিতে হয় অনেক বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিউরিং আওয়ার লার্নিং কার্ভ, যেহেতু এটা একটা সুপার স্পেশালাইজ জায়গা, স্বাভাবিকভাবে আপনার লার্নিং কার্ভটা
এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো স্টেজে, আমরা বিভিন্ন রকম স্টেজে ছিলাম। আমরা যখন মেডিকেলে আসি তার আগে দেখা যাবে আমাদের সবার রোল নাম্বার 1 2 3 ছিল, বাট মেডিকেলে এসে তো আমরা দেখেছি যে সবাই ফার্স্ট বয় সেকেন্ড বয়, এমন একটা অবস্থা। তারপর দিয়ে আবার কারো কারো পরীক্ষা খারাপ হতো, কিন্তু আবার আমরা পজিশন এসে দেখি যে যে হয়তো ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে তার পজিশন হচ্ছে না, যে ফেল করেছে সে আবার পজিশন এসে চান্স পেয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো মেডিকেল সেক্টরে খুব কমন। এখানে আপনি যখন আসবেন এই জায়গায় এসেও এটা ঘটবে। আপনি দেখবেন আপনার কলিগ হয়তো আপনার সাথেই ঢুকেছে, 6 মাসের মধ্যে উনি মোটামুটি ভালোই অপারেশন হেল্প করছে, বাট আপনি হয়তো পারছেন না। এটা হতাশ হওয়ার কিছু নাই। আপনার কাজ হলো হতাশ না হয়ে এই জায়গায় ডেডিকেশন লেভেলটাকে ডাবল করে দেওয়া। আপনি যে ডেডিকেশন দিয়ে এতদিন করছিলেন বা চেষ্টা করছিলেন সেটাকে একটু ডাবল করে দেন। আর একটা জায়গায় একটু গ্যাপ কিছুটা থাকে, সেটা হলো একাডেমিক জায়গাটা। যেহেতু এই সাবজেক্টে একটু আমাদের অন্যান্য জায়গার তুলনায় আমরা যদি চিন্তা করি যে এখানে প্রতিটা জিনিসই পড়ার জায়গা অনেক বেশি। আমরা যদি আমাদের ভাস্কুলার সার্জারি চিন্তা করি সেখানে অনেক বিশাল, এটা একটা সাবজেক্ট। তো আমরা যখন রেসিডেন্সি বা পার্ট ওয়ান এফসিপিএস এ থাকি তখন আমাদের সবকিছু কম্বাইন্ডলি পড়তে হয়, তাতে করে পড়ার বাল্কটা অনেক বেশি থাকে। তো এটা এই লোকটা অনেক সময় আমরা নিতে চাই না। তো এটা আসলে কোনোভাবেই করা যাবে না পোস্ট গ্রাজুয়েট লেভেলে, বা আপনি যখন একটা স্কিল রিলেটেড সাবজেক্টে থাকবেন আপনাকে অবশ্যই মেইন বইয়ের ধারে কাছে যাইতে হবে। কারণ আপনি শুধুমাত্র এখানে কাটলে তো হবে না। এই কাটলে কি হবে, না কাটলে কি হবে, কাটবেন না কাটবেন না, অপারেশন করবেন কি করবেন না, করার পরে কোন কোন পসিবল কমপ্লিকেশন আপনাকে ডিল করতে হবে, এটা জানাটা খুব ভাইটাল। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখানে আসছেন যারা এখানে শুনছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু চেষ্টা করবেন যা কিছু শিখছেন যা কিছু দেখছেন সেটা একটু একাডেমিক্যালি কোরিলেট করতে। তাতে যেটা হবে আপনার কনফিডেন্স মারাত্মকভাবে বুস্ট হবে। কারণ আপনি যখন দেখবেন যে এই কাজটা এভাবে ঘটছে, সেটা তো আপনি দেখলেন, ওটা যখন আপনি বইয়ের সাথে মিলাবেন, তাহলে আপনি সেখানে 2 3টা বই যখন একটু পড়বেন, আপনি যখন ইন্টারনেটে একটু দেখবেন, লিটারেচার একটু ঘাটাঘাটি করবেন, তখন আপনার কনফিডেন্স বাড়বে। আবার আপনার ইনোভেটিভ আইডিয়াটা বাড়বে যে এটা তো এভাবে না ঘটলে এভাবে ঘটতে পারতো, এটা তো এটা না হলে এটা করা যাইতো। অথবা আপনি হয়তো একটা কমপ্লিকেশন ডিল করলেন যেটা খুব সহজে আমরা ফেস করি না, হঠাৎ করে একদিন সার্জারিতে ওই কমপ্লিকেশনটাই হইলো, আপনি তখন সেটাতে ডিল করলেন বা সেটা আপনি সমাধান করলেন, তখন আপনারও ভালো লাগবে। আপনার আশেপাশে যারা থাকবেন, আমাদের স্যাররা থেকে শুরু করে আমরাও আপনার ব্যাপারে অন্যদের চেয়ে একটু বেশি কনফিডেন্ট হব। জি ভাই, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করলেন যে আসলে নিউরো সার্জারিতে আমাদের চ্যালেঞ্জ এবং হচ্ছে আমাদের কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা দরকার। তো বাইরের কাছে একটু মাঝে একটু ছোট একটি প্রশ্ন করি। সেটা হচ্ছে আমাদের ডক্টররা প্রায়ই আমরা আন্দোলন করি যে আমাদের বেতন নিয়ে, বা আমরা জানি বাংলাদেশের ডক্টরদের কিন্তু খুবই বাজে অবস্থা আর্থিকভাবে। যে আমি যদি স্ট্রাকচারের কথা বলি, বেতন বেতন কাঠামোর, তো নিউরোসার্জন হিসাবে যদি আমি কেরিয়ার করতে চাই, আমাদের কি সেই আর্থিক অসচ্ছলতাটা বেশি কাজ করে, না আর্থিক সচ্ছলতা সহজেই চলে আসে অন্য বিষয়ের তুলনায়? এক লাইনে যদি বলতেন। ইকোনমি এক লাইনে বলা কঠিন, ইকোনমি একটা জটিল বিষয়। তবে এখন আমি একটা কথা বলি যে আসলে আপনাদের রেসিডেন্সি বা পার্ট ওয়ানে যে ভাতাটা আমাদের দিচ্ছে এফসিপিএস এ, সেটা আমাদের 30,000 দিচ্ছে। আমরা যতদূর জানি যে সেটা হয়তো বাড়াবে, 35 করার চিন্তা করা হচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য হয়তো ডক্টর হিসাবে আমাদের আরেকটু বেশি হলে আমাদের জন্য সুবিধা হতো। তারপরে এটা দিয়ে আমাদের চলছে, সবাই মোটামুটি চলছে। আর একটু বাড়ানোর জন্য আমরা সবাই চেষ্টা করছি, আপনারা চেষ্টা করছেন, হয়তো চাইলে বেড়ে যাবে। আর তবে নিউরোসার্জন হিসেবে আমি একটা কথা বলি যে আপনাদের কিছু স্কোপ আছে যেটা অন্য সাবজেক্টে নাই। আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা হলো আমাদের, যেহেতু আমাদের এই সাবজেক্টে যারা অ্যাসিস্ট্যান্ট হয়, স্যারদের সাথে যারা কাজ করেন বা এখন আমাদের সাথে যারা কাজ করছেন, সবাই এই রেসিডেন্ট বা ট্রেনি হচ্ছেন। কারণ আমরা কখনোই কোনো অপারেশনই আমরা মানে নিউরো সার্জারি রেসিডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট ছাড়া সাধারণত কাজ করি না। কাজ করার কোনো কারণও নাই, কারণ এই সাবজেক্টগুলোতে এই অপারেশনগুলোতে এত বেশি স্ট্রেস নিতে হয় যে ওই সময় নিজের একটু কাছের কেউ হইলে, যেহেতু আপনারা যে রেসিডেন্ট সে ট্রেনি সে তো কাছেরই কেউ, তো তাতে ওই সময় স্ট্রেস রিলিভ হয়। পাশাপাশি আমাদের অনেক সময় খুব উইদিন মাইক্রো সেকেন্ড অনেকগুলো ডিসিশন নিতে হয়, কাজ করতে হয়, সেখানেও খুব হেল্পফুল হয়। তো এটা করেও আমাদের কিছু আপনি যেটা বলছেন যে আর্থিক সচ্ছলতার যে জায়গাটা সেটা ক্রিয়েট হয়। তো আমার মনে হয় যে আসলে নিউরো সার্জারিতে আপনার এই জায়গাটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। হ্যাঁ, এখন আসলে ওই যে আমাদের সমস্যাটা কি, আমরা যদি সহজ করে বলি, আমাদের মোজাম্মেল স্যার বলে যে প্রবলেম কি, প্রবলেম হলো আপনার এক্সপেকটেশন আর একটা হলো রিয়েলিটি, দুইটা পার্থক্য। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি নিউরোসার্জারি রেসিডেন্ট হয়েই এটা করে ফেলবো,
তারপর আপনি বাস্তবে এসে দেখলেন যে এটা পসিবল হচ্ছে না, তখন হলো আপনার এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে বা হতাশা ক্রিয়েট হবে। এই জন্য আমাদের এক্সপেকটেশন লেভেলটা অন্য যারা ট্রেনি আছে, অন্যান্য সাবজেক্টে যারা ট্রেনি আছে তাদের মতো রাখতে হবে। তখন যখন রিয়েলিটিতে এসে আমরা এই জায়গা থেকে একটু বেটার কিছু পাবো, তখন আমাদের জন্য একদম কমফোর্ট একটা জোন তৈরি হবে। জি ভাইয়া, ধন্যবাদ। ভাইয়ের কাছে শেষ যে প্রশ্ন সেটা হলো, একজন সরকারি ক্যান্ডিডেট এবং বেসরকারি ক্যান্ডিডেট উনাদের জন্য নিউরোসার্জারিতে কেরিয়ার করাটা কতটুকু চ্যালেঞ্জিং, অথবা দুই ধরনের ব্যক্তির জন্য পার্থক্যটা কতটুকু, এবং পাশ করার পর তাদের দুইজনের স্কোপ কতটুকু? আচ্ছা, এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। হ্যাঁ, আমাদের সরকারি ক্যান্ডিডেট বা বেসরকারি ক্যান্ডিডেট, বিশেষ করে যারা সরকারি ক্যান্ডিডেট তারা বেসরকারি ক্যান্ডিডেটদের নিয়ে বা বেসরকারি যারা আছে তাদের ব্যাপারে তাদের একটা অ্যাজাম্পশন থাকে, আবার যারা বেসরকারি ক্যান্ডিডেট তারা সরকারিদের বিষয়ে একটা বিষয় থাকে, চিন্তা থাকে। তো আসলে এই দুইজনের দুই ধারাটাই আলাদা। আমরা যারা সরকারি ক্যান্ডিডেট যদি আমরা চিন্তা করি, উনি এইখানে আসেন সরকার থেকে নির্দিষ্ট ডেপুটেশন ফর্মুলায় আসেন, এবং এই যে ডেপুটেশন ফর্মুলাতে ওনাকে অনেকগুলো সমস্যার মধ্যে যেতে হয়। ডেপুটেশন ঠিক মতো পাওয়া, ঠিক মতো এই ছুটিগুলো নেওয়া, আবার কোনো কারণে রেজাল্ট খারাপ করলে ইন দ্য মিন টাইম আবার উপজেলায় চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু ওনাকে ডিল করেই তারপর এই কোর্স কন্টিনিউ করতে হয়। তারপর দেখা যায় উনি যখন পাশ করছেন, তখন আবার ওনাকে পোস্টিং দেওয়া, সেটা ওনার পছন্দ মতো হচ্ছে কিনা, সেটা এমন জায়গায় হচ্ছে কিনা যেখানে উনি কাজ করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু একজন গভর্নমেন্ট ক্যান্ডিডেট যিনি বা সরকারি ক্যান্ডিডেট যিনি ওনাকে ফেস করতে হয়। কিন্তু উনার সুবিধা কি, হ্যাঁ উনি সরকারি ক্যান্ডিডেট হিসেবে উনি এই সময়টাতে উনার বেতন বা এই জাতীয় বিষয় থেকে উনি খুব একটা টেনশন থাকেন না। ঠিক আছে, এটা হলো সরকারি ক্যান্ডিডেটের সুবিধা এবং অসুবিধা। অসুবিধাটা কি, ওই যে বললাম উনি হয়তো পাশ করলেন কিন্তু হয়তো পছন্দ মতো জায়গায় আসতে পারলেন না, তাহলে উনি যে শিখলেন সেই জায়গাটা উনি ওভাবে ইউটিলাইজ করতে পারছেন না। অথবা এমন কোথাও ওনার পোস্টিং হলো যেখানে হয়তো নিউরোসার্জারি ওভাবে হচ্ছেই না, এটা একটা তখন সমস্যা ক্রিয়েট করে। আবার যদি আমরা বেসরকারি ক্যান্ডিডেটের কথা চিন্তা করি, ওনারা যে পাথওয়েতে আসছেন, ওনারা এসে নির্দিষ্ট ভাতা পাচ্ছেন এবং ওইভাবে ওনারা ওনাদের কোর্সটা শেষ করেন, ওনাদের কোর্সের শেষ করাটা মোটামুটি স্মুথ হয়। কারণ ওনাদের ডেপুটেশনের টেনশন নাই বা ডেপুটেশন কেন্দ্রিক চিন্তা নাই। অন্যান্য সরকারি যে পরীক্ষা বা নীতিমালা ওইগুলা নিয়ে ওনাদের টেনশন করতে হয় না। ওনারা যে প্রথম সমস্যাটা করেন সেটা হলো পাশ করার পরে। তো পাশ করার পরে প্রথম জায়গাটা যেটা আপনার সবচেয়ে বেশি শোনা যায় যে হ্যাঁ আসলে কাজ শিখতে পারবেন কিনা, তো আসলে প্রাইভেটেও এখন হিউজ স্কোপ। হ্যাঁ, অনেক স্কোপ। এখন আমি জাস্ট উদাহরণের জন্যই বলি, ধরেন এবার কেয়ারের কথাই বলা হচ্ছে। এখন এবার কেয়ারও কিন্তু একটা নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, সেটাও একটা ওয়েল এস্টাবলিশ নিউরোসার্জারি ডিপার্টমেন্ট। আপনি ওইখানে গিয়েও যদি কেউ জয়েন করে, উনি কিন্তু ওইখানেও কিছু কাজ শিখতে পারবেন, যে কাজটা উনি অন্য জায়গায়ও শিখতে পারতেন। বাট পার্থক্য হলো প্রতিটা ইনস্টিটিউটের নীতিমালা আলাদা। আর একটা সরকারি সেট আপ আর বেসরকারি সেট আপ অবশ্যই একটু না একটু আলাদা হবে, এটা আমাদের মেনে নিতে হবে। দুইটা দুইটার আপনি ফ্লেভার দুই রকম, দুইটার কমফোর্ট জোন দুই রকম, দুইটার বেতন স্ট্রাকচার দুই রকম। এখন একজন গভর্নমেন্ট ক্যান্ডিডেট যখন পাস করেন উনি কিন্তু সরকারি ওই স্ট্রাকচারেই বেতন পাচ্ছেন, যেটা 9th গ্রেডের বেতন। বাট একজন প্রাইভেট ক্যান্ডিডেট যখন কোনো একটা জায়গায় জয়েন করছেন, কোনো একটা কর্পোরেট হসপিটাল, ইভেন কোনো একটা মেডিকেল কলেজে, ওনার কিন্তু স্যালারি হচ্ছে হিউজ। মোটামুটি সরকারি যে বেতনটা হয় তার প্রায় দ্বিগুণের কাছাকাছি কাছাকাছি বা তার চেয়েও বেশি। তো এই বিষয়গুলো আসলে আছে, এটা আসলে খুব, আমার মনে হয় কি যে সরকারি বা বেসরকারি ক্যান্ডিডেট সুবিধা অসুবিধা এগুলা নিয়ে যত কম চিন্তা করা যায় উনি তত ভালো করেন। উনি যত কম চিন্তা করতে পারেন, রিজিকের ব্যাপারটা আসলে পুরোটাই উপর থেকে নির্ধারিত হয়, তো এটা নিয়ে যত কম টেনশন করা যায় তত ভালো। আমার আপনার রোলটা হলো মূলত চেষ্টা করা, ডেডিকেশনটা সর্বোচ্চ দেওয়া, ইথিক্যাল থাকা। বাকিটা উনার দায়িত্ব, উনি ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা করে ফেলবে। জি ভাইয়া, অনেক সুন্দর করে এক্সপ্লেন করার জন্য ধন্যবাদ। ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন যেটা, এটা হচ্ছে, যখন আমি এমআরসিএস পার্টের প্রিপারেশন নিব, সেই প্রিপারেশন আমাকে দেশীয় ডিগ্রি যেমন এফসিপিএস, এমএস, এই ডিগ্রিগুলো এন্ট্রেন্স পরীক্ষা পাশ করার জন্য কতটুকু হেল্প করবে? আচ্ছা, এইখানে আমাদের যারা সার্জারিতে আছি না, আমরা মোটামুটি খুব ভালো বেনিফিটেড হই, কারণ আমাদের সবগুলা পরীক্ষার সিলেবাস প্রায় একই রকম। সবগুলাই আমাদের সার্জিক্যাল অ্যানাটমি কেন্দ্রিক বা বিল্লাবের একটা ফ্লেভার থাকে। আর তো এই জন্য যারা রেসিডেন্সি পার্ট 1 দিয়েছেন একই প্রিপারেশন নিয়েই, পাশাপাশি এখন যেহেতু পার্ট 1-এ আমরা বিল্লাব পড়াই, তো সব মিলা আপনাদের এমআরসিএস জার্নিটা খুব ইজি। আমি যদি সহজ করে বলি যে অ্যাবাউট 70% আপনার পড়া আছে, আর 30% আপনাকে পড়তে হবে। আর সত্যটা হলো যে এমআরসিএস পাস করার জন্য আপনাকে 70% মার্কই লাগবে। সুতরাং আপনি যদি আপনার যে 70% পড়া আছে তার সাথে যদি একটু কষ্ট করে যে 30%, এই 30% মূলত আসলে সিনারিও।
যেহেতু এমআরসিএস এর প্রশ্নগুলো একটু সিনারিও বেসড হয়, জাস্ট ওইটা একটু ধরে ফেলা। তো আপনারা যারা নিউজ সার্জারিতে আসছেন, আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনাদের এটা ধরতে ইনশাল্লাহ খুব একটা কষ্ট হবে না। আপনারা খুব অল্প সময়ে প্রিপারেশন এটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখন তো আসলে নিউজ সার্জারিতে এমন রেসিডেন্ট খুব কম আছে যার এমআরসিএস দেওয়া নাই। তো মোটামুটি যারা আসছেন সবাই দিচ্ছেন, কমপ্লিট করছেন। ধন্যবাদ ভাইয়া, অনেক আপনার মহামূল্যবান সময় আমাদের অল্প কিছু দেওয়ার জন্য। এবং আমরা যারা জুনিয়র চিকিৎসক আছি আমরা উপকৃত হলাম যে আসলে নিউরোসার্জারিতে দেশে কেরিয়ারটা কেমন বা কিভাবে প্রিপারেশন নিতে হয়, পাশাপাশি এমআরসিএস এর ডিগ্রি পড়াশোনা কিভাবে আমাকে হেল্প করে সেটা। তো ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনার থেকে ভবিষ্যতে আমরা সামনে আরো অনেক পরামর্শ পাবো। জি। জি, ধন্যবাদ। আমার জি জন্য ভাই। দোয়া করবেন। সবাই ভালো জি থাকবেন। অবশ্যই ভাই, আসসালামু আসসালাম। আলাইকুম। আচ্ছা, আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সামিউল আলিম শুভ ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি। আমাদের স- শুভ ভাইয়া হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট 1 নিউরোসার্জারিতে এমএস ফিজিওথেরাপি হিসাবে বর্তমানে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং ভাইয়া হচ্ছে এমআরসিএস পার্টে লন্ডনে পাশ করা। তো ভাইয়া, আপনার কাছে যেটা শুনতে চাবো, আপনি যখন এমআরসিএস প্রিপারেশন নিয়েছেন তখন আপনার এফসিপিএস এর প্রিপারেশন বা এমএস এর প্রিপারেশন কতটুকু আপনাকে হেল্প করেছে? ধন্যবাদ। আহ, আমি যখন এমআরসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, মূলত আমি এমএস এবং এমআরসিএস এর প্রিপারেশন একসঙ্গে নিয়েছিলাম। সো আমি যখন এমএস এর জন্য প্রিপারেশন নিই, ঠিক ওই সময় আমি আর কি একটু একটু করে এমআরসিএস দেখতেছিলাম আর কি। ওই জেনেসিস এর কিছু শিট ছিল আমার কাছে, জেনেসিস এর কোচিং এর সঙ্গে ইনভলভ ছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে দুইটা কোলাবোরেশন করতে আমার খুব বেশি কষ্ট হয়নি, এবং একদিক থেকে আমার সুবিধা হচ্ছিল যে আমার এসবিএ গুলো সলভ করতে খুব সুবিধা হচ্ছিল, কারণ এমআরসিএস এর এসবিএ গুলো একটু টাফ তুলনামূলক আমাদের এফসিপিএস এমএস এর তুলনায়। তো সেই দিক থেকে আমি হচ্ছে অনেক হেল্প পেয়েছিলাম। আর ওভারঅল এমআরসিএস এর যখন আপনি প্রিপারেশনটা নিয়ে ফেলবেন তখন আপনার মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে আসবে, যে আলটিমেটলি তখন আর কি আমাদের যে এফসিপিএস এমএস এই ডিগ্রিগুলা করা অনেক ইজি হয়ে যাবে। সো আমার ফার্স্ট প্রিপারেশন ছিল এফসিপিএস এর। তো আমি এফসিপিএস এর প্রিপারেশন নেওয়ার পরে যখন এমআরসি এমএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, ঠিক ওই সময় যখন আমি এমআরসিএস গ্রুপটা পড়ি তখন ভাবতেছিলাম যে আমার শুরুতে এমআরসিএস প্রিপারেশন নেওয়াটা উচিত ছিল। যদি আমি এমআরসিএস টা শুরুতে নিতাম তাহলে এফসিপিএস এর আমার এত বেশি স্ট্রাগল করতে হতো না। সো এই জিনিসটা হচ্ছে সবার উদ্দেশ্যে আবার বলা, যে আপনারা যদি কেউ এমআরসিএস দিয়ে শুরু করতে চান তো খুবই ভালো হবে। তা এতে দেখবেন যে আপনার যে দেশীয় ডিগ্রিগুলো, এই ডিগ্রিগুলো করা খুব ইজিলি আপনি ডিগ্রিগুলো ক্র্যাক করতে পারবেন। আর এমআরসিএস এর স্কোপ হোম অ্যাব্রোড এখন আসলে অনেক বেশি। আমাদের দেশে তো এমআরসি নিউরোসার্জন তুলনামূলক অনেক কম, কিন্তু এখন আমাদের এই নিউরোসার্জারির মধ্যে অনেক সাবজেক্ট ডেভেলপ করতেছে। যেমন আমি যদি কিছু সাবজেক্ট বলি, যেমন নিউরো ট্রমা, এন্ডোভাস্কুলার নিউরোসার্জারি, নিউরো অনকোলজি, স্পাইন সার্জারি, পেডিয়াট্রিক নিউরোসার্জারি, ফাংশনাল নিউরোসার্জারি, আসলে এই জিনিসগুলো এখন আমাদের দেশে ওইভাবে ডেভেলপ করেনি। সো নিউরোসার্জারিতে কাজ করার এখনো অনেক জায়গা আছে। হ্যাঁ, মিনিমাল ইনভেসিভ নিউরোসার্জারি যেগুলো আছে সেগুলোতে কাজ করার অনেক সুবিধা আছে এখন আমাদের। আর অ্যাব্রোডের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার কাছে ছোট্ট একটা প্রেজেন্টেশন আছে, এটা যদি সময় হয় আমি শেষের দিকে দেখাবো। তো আজকের টপিকটা ছিল মূলত হচ্ছে আমাদের স্কোপ নিয়ে। তো আমাদের দেশে আসলে এখন অনেক 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 বেশি স্কোপ নিউরো সার্জারিতে। যদি কেউ আসতে চান তারা হচ্ছে নিশ্চিন্তে আসতে পারেন, কিন্তু একটা প্রবলেম যেটা হচ্ছে আপনাকে অনেক বেশি ডেডিকেটলি কাজ করতে হবে এবং অনেক বেশি সময় দিতে হবে এবং অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলে আপনি নিউরো সার্জারিতে অনেক সাকসেস করতে পারবেন। আর আমাদের ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি ডিপার্টমেন্টের পরিবেশ খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। সো এখানে কাজ করে আসলে আপনার কখনো বোরিং ফিল লাগবে না, আপনি একদম খুব স্মুথলি কাজ করতে পারবেন। সোর্ট ভাইয়া ঢাকা মেডিকেলে আছে, সোর্ট ভাইয়ার আন্ডারে আমি ছিলাম কিছুদিন। তো ভাইয়া, তো আসলে ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে ভাইয়ের কাছে অনেক কিছু শিখতে পারছি। তো আসলে যারা এমআরসিএস এর থ্রুতে নিউরোসার্জারিতে ক্যারিয়ার করতে চান তারা নির্দ্বিধায় করতে পারেন। আর আমাদের জেনেসিস এর হচ্ছে এমআরসিএস পার্টের যে ব্যাচ, সেই ব্যাচে আমি ক্লাস নেই, কিছু রিকল সলভ করে। আমাদের কিন্তু সাকসেস রেট অলমোস্ট 100%। সো আপনারা যদি এমআরসিএস এর কথা চিন্তা করে থাকেন সবার আগে আপনারা জেনেসিসকে প্রায়োরিটি দিবেন, কারণ হচ্ছে আমাদের যে পড়ানোর প্যাটার্ন, যেহেতু জেনেসিস অনেক বড় একটা প্রতিষ্ঠান, সেখানে এফসিপিএস এমএস সব কম্বিনেশন থাকে। সো আমাদের জন্য ইজি হয় যে হচ্ছে আপনাদেরকে এমআরসিএস টা খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। সো সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা এমআরসিএস দিবেন, অবশ্যই অবশ্যই আপনারা এমআরসিএস দিবেন এবং জেনেসিস সঙ্গে থাকবেন। ধন্যবাদ। জি, ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন। সেটি হলো যে আমরা জানি এমআরসিএস পরীক্ষায় প্রায় সকল প্রশ্নই হলো এসবিএ,
এবং সেই এসবিএ গুলো সলভ যখন করে না, এবং আমরা জানি বর্তমানে রেসিডেন্সি পরীক্ষাতেও এসবিএ রয়েছে এবং এফসিপিএস পরীক্ষাতেও এসবিএ রয়েছে, এবং এফসিপিএস এর এসবিএ গুলো মাঝে মধ্যে প্রশ্নের প্যাটার্ন এমন চেঞ্জ হয় যে অনেক সময় পাশের অনেক কমে যায়, দেখা যায় 10 জন 20 জন মাত্র পাশ করে। তো কেউ যখন এমআরসিএস এর প্রিপারেশনটা নিয়ে নেয়, সেই এসবিএ প্রিপারেশন গুলো তো উনার এফসিপিএস বা এমএস এর এসবিএ সলভের ক্ষেত্রে কতটুকু হেল্প করে বলে আপনি মনে করেন? আচ্ছা, যদি কেউ এমআরসিএস এর এসবিও গুলো সলভ করে ফেলে, ধরেন ইএমআরসিএস থেকে সলভ করলো, প্রিভিয়াস রিকল থেকে সলভ করলো, একটু বুঝে বুঝে করলো, তার কাছে এফসিবিএস এর এসবিএ অনেক 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 সহজ মনে হবে। এবং সাথে রেসিডেন্সির যে এসবিএ গুলো আসে, রেসিডেন্সির এসবিএ আর হচ্ছে সরি এমআরসিএস এর এসবিএ একটু কাছাকাছি, কারণ রেসিডেন্সির এসবিএ গুলো একটু বড় স্টেম থাকে, ঠিক এমআরসিএস ও সেম, কিন্তু এফসিপিএস এর এসবিএ গুলো আবার একটু ছোট থাকে। বাট যদি কেউ এমআরসিএস এর এসবিএ গুলো সলভ করে ফেলে, তার কাছে এই এফসিপিএস এমএস এর এসবিএ গুলা খুব ইজিলি সে সলভ করতে পারবে। এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণই থাকবে না। জি ভাইয়া, আপনাকে আপনাকে ধন্যবাদ। তো আম আপনি কে আপনাকে শেষ একটা প্রশ্ন, আপনি যে নিউরোসার্জারিতে কেরিয়ার করলেন, এই কেরিয়ার করার পিছনে কোন উদ্দীপনাটা কাজ করেছিল, যদি একটু এক লাইনে বলতেন? না, উদ্দীপনার কথা যদি বলি, তো পোস্ট গ্রাজুয়েশন তো করার ইচ্ছা ছিল আগে থেকেই, যে পোস্ট গ্রাজুয়েশন করবো, সার্জারির প্রতি আগে থেকে একটা ভালো লাগা কাজ করতো। তো আসলে ইন্টার্নশিপের সময় ভাবতেছিলাম যে আসলে কেরিয়ার করব সার্জারিতে, কোন সাবজেক্টে করা যায়। পরে আসলে অনেক দিক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে নিউরো সার্জারি আমার জন্য বেস্ট। হ্যাঁ, আর যেহেতু এটা টাফেস্ট সাবজেক্ট, সো আমি চাচ্ছিলাম যে একটা কঠিন সাবজেক্টে কেরিয়ার করতে, আসলে সেখান থেকে মূলত নিউরো সার্জারিতে আসা। আর তাছাড়া আমার কিছু সিনিয়র স্যার ছিলেন, তাদের কাজ আমি আগে থেকে একটু একটু করে দেখতাম, সো তাদের কাছ থেকে আমি অনেক ইন্সপায়ার হয়েছি। ধন্যবাদ ভাইয়া। তো আপনার জন্য অসংখ্য শুভকামনা। আশা করি আপনি ভবিষ্যতে বড় একজন নিউরোসার্জন হবেন এবং আপনার অনুপ্রেরণায় বাংলাদেশে আরো শত শত নিউরোসার্জন তৈরি হবে। জি, ধন্যবাদ তো সাকিব ভাই। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর নাইম সিদ্দিকী ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাহাদাত ভাই। জি, কেমন আছেন ভাইয়া? এই তো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের আজকের স্পিকার ডক্টর নাইম সিদ্দিকী ভাই অলরেডি এমআরসিএস কমপ্লিট করা, উনি এফসিপিএস পার্ট 1 নিউরোসার্জারিতে এবং বর্তমানে ফেজের রেসিডেন্ট হিসেবে আছেন নিউরোসার্জারি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তো আমরা জানি যে নাইম ভাই, আমরা যখন কোনো একটা পরীক্ষার প্রিপারেশন নেই, তখন আমাদের একটা টেনশন কাজ করে যে আমি কোন প্রিপারেশনটা নিব। যেমন আমরা জানি পাশ করার পর হচ্ছে আমাদের 45 দিন পর, অর্থাৎ বিএমডিসি পাওয়ার পর আমরা এফসিপিএস পরীক্ষাটা দিতে পারি, এবং ইন্টার্ন শেষ হওয়ার আরো মিনিমাম 1 বছর পরে আমরা হচ্ছে রেসিডেন্সি পরীক্ষাটা দিতে পারি। কিন্তু এমআরসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আবার এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। তো এই ক্ষেত্রে একজন যখন নবীন চিকিৎসক প্রিপারেশন নেবে, উনি কোন পরীক্ষাটা আগে টার্গেট করলে ওনার জন্য বেটার হয় বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে নিজে হচ্ছে এফসিপিএস আর এমআরসিএস হচ্ছে একই সাথে প্রিপারেশন নিয়েছিলাম। আমার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা ছিল হচ্ছে 5ই জানুয়ারি, আর এমআরসিএস পার্ট 1 পরীক্ষা ছিল হচ্ছে 9ই জানুয়ারি। তবে মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের ওভারঅল পার্সপেক্টিভে কোন পরীক্ষাটা সবার আগে দেওয়া উচিত, তো আমি বলবো যে যদি স্পেশাল বিসিএস এই ধরনের কোনো পরীক্ষা সামনে না না আসে, অথবা কারো যদি বিসিএস দেওয়ার কোনো ইচ্ছা না থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে এফসিপিএস পার্ট 1টা সবার আগে দেওয়া উচিত। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে এফসিপিএস পার্ট 1 অনেক ফ্লেক্সিবল একটা পরীক্ষা। আপনি এফসিপিএস পার্ট 1 জাস্ট ইন্টার্নশিপ কমপ্লিট করার পরপরই দিতে পারবেন। যেহেতু আপনি ইন্টার্নশিপ কমপ্লিট করার পরপরই আপনি এফসিপিএস পার্ট 1টা দিতে পারছেন, মোটামুটি আপনি যদি জুলাই কমপ্লিট করেন, আপনি জানুয়ারিতে এফসিপিএস পার্ট 1 দিতে পারবেন। আপনি যদি মনে করেন অগস্টে কমপ্লিট করলেন, তো আপনি জানুয়ারিতে এফসিপিএস পার্ট 1 দিতে পারবেন। সো দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম ইউ ক্যান অ্যাপিয়ার। এফসিপিএস পার্ট 1 দিলে কি হয়, আপনি অলরেডি একটা আইডেন্টিটি ক্রাইসিস একটা থাকে কিন্তু আমাদের এখানে, যে ইন্টার্নশিপের পরে কি করব না করব, কোথায় যাব না যাব, ওভারঅল যে আইডেন্টিটি ক্রাইসিস, এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে বের হয়ে আসা যায়। আপনি শিওর যে আপনার একটা পায়ের নিচে মাটি চলে এসেছে, আপনি এফসিপিএস পার্ট 1 করেছেন। আপনি চাইলে যেবার পার্ট 1 করলেন, ফর এক্সাম্পল জানুয়ারিতে আমি পার্ট 1 করেছি, আমি জানুয়ারিতে জয়েন করেছি। আপনি চাইলে মনে করেন জানুয়ারিতে জয়েন করলেন না, জুলাইয়ে জয়েন করলেন, অথবা 1 বছর পর যে পরবর্তী জানুয়ারিতে জয়েন করলেন, এটা ফ্লেক্সিবিলিটি আছে।
দ্বিতীয় হচ্ছে বর্তমানে যদি আমি যে কোনো জব মার্কেটের কথা চিন্তা করি, যেটা আরএমও জব সেগুলো যদি বাদ দিয়ে চিন্তা করি, যেটা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল জব, যে অ্যাজ এ লেকচারার অর অ্যাজ এ মেডিকেল অফিসার, সো আপনি যে স্যালারিটা পাচ্ছেন এফসিপিএস পার্ট অন করার পর আপনি যেটা এফসিপিএস ট্রেনিংও অলমোস্ট আপনি একই স্যালারি পাচ্ছেন। সোট ভাই হয়তো একটু মানে আগেরটা বলেছে 30,000, কিন্তু বর্তমানে স্যালারি হচ্ছে 35,000। এটাকে স্যালারি বলা হয় না, স্টাইপেন্ড বলা হয় আর কি। তো যেহেতু 35,000 টাকা আপনি পাচ্ছেন, এটা আপনার অনেক প্রাইভেট ইনস্টিটিউশনের থেকে বেশি, বা অন এভারেজ আপনি যদি চিন্তা করেন যেখানে ভালো স্যালারি দেওয়া হয় ওইটা অলমোস্ট কাছাকাছি। সো আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হচ্ছে, আপনার আইডেন্টিটি ক্রাইসিস সলভ হচ্ছে। যখন আপনার পায়ের নিচে মাটি চলে আসবে তখন আপনি চাইলে যে কোনো পরবর্তী ধাপে আগাইতে পারবেন। এরপর আপনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে আমি এফসিপিএস দিয়েছি, চাইলে জয়েন করলাম, ট্রেনিং করলাম, যেটা আমি করেছিলাম। আবার মনে করলেন যে আচ্ছা আমি এফসিপিএস এ জয়েন করবো না, আমি এমএস দিব। তো আপনি এমএস এর জন্য প্রিপারেশন নেবেন। যখন আপনি এমএস এ পরীক্ষা দিতে পারবেন তখন যে এমএস এ পরীক্ষা দিলেন, অথবা আপনার এফসিপিএস পার্ট 1 হয়ে গেল, আপনি এখন মনে করছেন আচ্ছা ঠিক আছে আমি এখন এমআরসিএস পার্টে প্রিপারেশন নিব। আপনি নেন, আপনার কোনো রিস্ক নাই। কিন্তু মনে করেন আপনি এমআরসিএস পার্টে প্রিপারেশন নিলেন, এমআরসিএস পার্টে প্রিপারেশন নিয়ে আপনি এমআরসিএস পার্টে পাস করলেন, এটা কিন্তু আপনার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট দিবে না ইনস্ট্যান্ট। আর আরেকটা হচ্ছে যে আপনি এটা দিয়ে আপনি কোনো ট্রেনিং এ জয়েন করতে পারবেন না, লাইক এইচএমও হিসেবে জয়েন করতে পারবেন, বাট এফসিপিএস এ যেরকম আপনি এফসিপিএস ট্রেনি হিসেবে জয়েন করতেছেন, এই এফসিপিএস ট্রেনি হিসেবে আপনি কোথাও জয়েন করতে পারতেছেন না। So, আমি বলবো বাংলাদেশে নিরাপদ, বা ইটস লাইক গ্রাউন্ড আন্ডার দ্য ফুট, এটা হচ্ছে এফসিপিএস পার্ট 1। এখন আপনার এফসিপিএস পার্ট 1 হয়ে গেছে, তারপর আপনি এমএস দিচ্ছেন, অথবা এফসিপিএস পার্ট 1 হলো না, পরবর্তীতে আপনি এমএস অ্যাপিয়ার করতে পারতেছেন, ওই সময় চলে এসেছে, তখন আপনি এমএস দেন। বা আপনার এখন এমআরসিএস দিতে মন চাচ্ছে, আপনার এফসিপিএস পার্ট 1 আছে, আপনি এমআরসিএস দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মনে হয় ইনিশিয়াল হচ্ছে এফসিপিএস পার্ট 1 দেওয়া উচিত। এ, ভাইয়া ধন্যবাদ। এখন ভাইয়া যেমন আমরা যখন জানি যে আমরা যখন এমআরসিএস এর প্রিপারেশন নেই, যেমন আমাদের জেনেসিস আউটলায়ারে আমাদের এমআরসিএস এর ক্লাসকে 24টা ক্লাসে বিভক্ত করা হয়, যেখানে 12টা হচ্ছে বেসিক এবং 12টা হচ্ছে ক্লিনিক্যাল। এই যে 24টা ক্লাসে যখন আমি একটা প্রিপারেশন নিব, এই পড়াশোনা থেকে যখন আমি দেশীয় কোনো পরীক্ষার প্রিপারেশন দিতে যাই, এটার পার্থক্যটা কতটুকু, বা এই আমার 24টা ক্লাসের প্রিপারেশন আমার পার্ট 1 বা রেসিডেন্সি পাশের ক্ষেত্রে কতটুকু হেল্প করে বলে আপনি মনে করেন? বেসিকে আসলে পার্থক্য কম, পার্থক্যটা প্রধানত পরীক্ষার প্যাটার্নে। কারণ আপনার যেটা হাইয়ের টপিক এমআরসিএস এর জন্য, অলমোস্ট সেটাই হাইয়ের টপিক আপনার এফসিপিএস পার্ট 1 এর জন্য। এমএস এর জন্য একটু বেসিকে এক্সট্রা ফোকাস দিতে হয়। তো আমি যদি বলি যে অটোনমিক ফার্মাকোলজি ইজ ইম্পর্টেন্ট ফর এফসিপিএস পার্ট 1, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর এমআরসিএস পার্ট এ। আমি যদি বলি বেসিক সার্জিক্যাল প্রিন্সিপল ইজ ইম্পর্টেন্ট ফর এমআরসিএস পার্ট এ, এটা আপনার এফসিপিএস পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট, এটা আপনার এমএস এন্ট্রান্স এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখন আহ, যদি আমরা যে কোনো একটা প্রিপারেশনকে বেস ধরে আগাই, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি জেনেসিস এর এফসিপিএস পার্ট 1 কোচিং এ অ্যাডমিট ছিলাম, আমি কোনো এমআরসিএস কোচিং এ অ্যাডমিট ছিলাম না। তো আমি জেনেসিস এর এফসিপিএস পার্ট 1 এর শিট গুলো পড়তাম, জেনেসিস এর এফসিপিএস লেকচার দেখতাম, আর সাথে আমার কোশ্চেন ব্যাংক হিসাবে আমি শুধু ইএমআরসিএস টা ফলো করতাম। সো জাস্ট এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে হচ্ছে এফসিপিএস পার্ট 1 এমআরসিএস পার্ট এ দুটাই মোটামুটি সলভ করতে পেরেছি। এখন এমআরসিএস পার্ট এ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ভলিউম অফ নলেজের থেকে কনসেপ্ট অফ নলেজটা অনেক বেশি ক্লিয়ার হয়। যেমন আপনি অটোনমিক ফার্মাকোলজিতে আপনি জানবেন যে আলফা ব্লকার বা আলফা অ্যাগনিস্ট কি করে, বা আপনি আরো একটা প্রোটোকল বেসড স্টাডি পাবেন, যেমন হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, যতক্ষণ পর্যন্ত 6 সেন্টিমিটার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবজারভেশনে রাখতে পারি, তো 5.5 সেন্টিমিটার পর্যন্ত আমরা অবজারভেশনে রাখতে পারি, এটা একটা প্রোটোকল আছে ফিক্সড, এই সিস্টেমটা আপনি জানতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি সিনারিও থেকে ডায়াগনোসিস করে নেক্সট স্টেপ কি হবে, নেক্সট বেস্ট স্টেপ কোনটা, ইনিশিয়াল স্টেপ কোনটা, এটা জানতে পারবেন। যেমন হচ্ছে যে একটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কোনো কোশ্চেন দিয়েছে, দিয়ে বলা আছে যে সিনারিওটা এরকম যে একটা মানুষ হাঁটে, কিছুক্ষণ হাঁটার পর সে পায়ে ব্যথা অনুভব করে,
এবং সে রেস্ট নিলে পায়ের ব্যথা থেকে সে ইমপ্রুভ করে আসে। সো এই ক্ষেত্রে তার আর্টারিয়াল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স যেটা এবিপিআই সেটা হচ্ছে 0.6 বা 0.3 কিছু একটা বলে দিয়েছে। সো হোয়াট ইজ দ্য ইনিশিয়াল বেস্ট ইনভেস্টিগেশন? ইনিশিয়াল বেস্ট বললে আপনি যাবেন ডুপ্লেক্সে। আবার যদি বলে তো হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ইনভেস্টিগেশন, তো বেস্ট বললে আপনার জন্য ডিএসএ। ডিএসএ না থাকলে সিটি অ্যাঞ্জিওগ্রাম। সো এই জিনিসগুলো আপনার মাথায় একদম ক্লিয়ার কাট গেঁথে যায়। এইটা যখন ক্লিয়ার কাট গেঁথে যায়, এই অংশটা আপনার এফসিপিএস পার্ট ওয়ানে যদি আমি বলি, আমি ইএমআরসিএস থেকে অনেকগুলো এফসিপিএস পার্ট ওয়ানে কমন পেয়েছিলাম। আমার এখন ঠিক মনে নাই, তবে অন্তত পক্ষে আমি 10টার উপর কোশ্চেন হুবহু ইএমআরসিএস থেকে পেয়েছিলাম। এখন যেহেতু এসবি এর পোর্শনটা হচ্ছে আমাদের এরকম যে পারলে আমি মার্কস পাবো, না পারলে মার্কস পাবো না এফসিপিএস পার্ট ওয়ানে। সো এই যে এফসিপিএস পার্ট ওয়ানে এসবিএ পোর্শনটা আছে, এই পোর্শনটাতে এমআরসিএস এর যে নলেজটা সেটা খুব বেশি হেল্প করে। আবার আপনি যদি এফসিপিএস পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়ে এমআরসিএস দিতে যান, যেটা আমাদের সোর্ট ভাই অলরেডি বলেছে যে আপনি কিন্তু অলরেডি 70% জানেন, আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। এক্সট্রা এফোর্টটা কি? এক্সট্রা এফোর্টটা হচ্ছে আপনাকে কোশ্চেনটা প্র্যাকটিস করতে হবে, আপনার নলেজটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যে এইটা হলে এইটা হবে। জাস্ট অ্যাপ্লিকেশন বেসড যে নলেজ এইটুকুটা আপনাকে নিয়ে দিতে হবে। আর এমএস এর ক্ষেত্রে আমি বলবো যে এটা বেশ কাভার করে, কিন্তু এমএস এ বেসিক পোর্শনটা আরেকটু ডিটেলসে পড়তে হয়। আরেকটু ডিটেলসে বলতে এমএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু ট্রু ফলস এর একটা পোর্শন থাকে যেটা অনেক বড় একটা পোর্শন থাকে, আর এখানে আপনার সিনারিও বেসড থেকে মানে নলেজ বেসড একটা পোর্শন বেশি থাকে। সো এই অংশটা আপনাকে জাস্ট মানে এফসিপিএস পার্ট ওয়ান বা এমআরসিএস পার্টের থেকে একটু আলাদা, যে আপনাকে একটু ডিটেলসে পড়তে হচ্ছে এমএস এর জন্য বেসিক পোর্শনটা। এইটুকুটাই হচ্ছে একটু পার্থক্য হয়, এটা ছাড়া খুব বেশি পার্থক্য হয় না। আপনি যদি বলেন, আমি এখনো বলে দিতে পারবো যে হাই এলডি কি কি থাকে, যেমন অটোনমিক ফার্মাকোলজি, বেসিক সার্জিক্যাল প্রিন্সিপল, সার্জিক্যাল অ্যানাটমি, ওই ইনগুইনাল ক্যানাল অ্যানাটমি সব জায়গাতে ইম্পর্টেন্ট। আপনি এমএস দিতে যান, এফসিপিএস দিতে যান, আর হচ্ছে যে এমআরসিএস দিতে যান। সো মেন পার্থক্যটা হচ্ছে মেনলি এক্সাম প্যাটার্নে। জি, ধন্যবাদ নাইম সিদ্দিকী ভাইকে, আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য। প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা জানি যে এমআরসিএস, আমরা যারা সার্জারিতে কেরিয়ার করতে চাই বা নিউরো সার্জারিতে কেরিয়ার করতে চাই, আমাদের এফসিপিএস, এমএস, এমনকি এমআরসিএস সকল পরীক্ষার প্রিপারেশনের প্রায় 60 থেকে 70% প্রায় সেম। অর্থাৎ সকল পরীক্ষাতে আপনাকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথো, মাইক্রো ফার্মা এবং বেলি ল্যাব সবগুলোই পড়তে হবে। তবে কোনোটাতে হয়তো কোনো পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়, অথবা হচ্ছে প্রশ্নের কোনোটা এসবিএটা একটু কঠিন হয়, কোনোটা হচ্ছে একদম সুপারফিশিয়াল প্রশ্ন আসে, অথবা মান বন্টন একটু 5 বা 10 এদিক সেদিক হয়, কিন্তু প্রিপারেশন কিন্তু আপনার জন্য সমান। সেই হিসাবে আমরা বলবো যে আপনি যখন এমআরসিএস এর প্রিপারেশন নেন, তখন আপনি যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথো, মাইক্রো ফার্মা, এমনকি বেলি ল্যাব পড়া হবে, সেটা কিন্তু আপনার প্রিপারেশনে হেল্প করবে। পাশাপাশি এখানে যে এসবিএ গুলো আমরা সলভ করব, সেই এসবিএ গুলো আমরা জানি এফসিপিএস পরীক্ষা অনেক নতুন নতুন এসবিএ আমাদের দিয়ে থাকে, অথবা দেখতে পাই যে অনেক কঠিন প্রশ্ন করে থাকে এমএস পরীক্ষায়। সেই নতুন প্রশ্ন গুলো কিন্তু অন্য কোথাও থেকে আসে না। আপনি খুঁজে দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে আপনি এমআরসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো, ওই প্রশ্ন থেকেই চলে এসেছে, অথবা ওই প্রশ্নের থিম থেকেই প্রশ্নটা হয়েছে। কারণ আপনার পড়াশোনার তো একটা বইয়ের মধ্যেই আছে, নতুন তো আর তৈরি হয় না খুব বেশি একটা। তো যার কারণে আমরা যারা এমআরসিএস এর প্রিপারেশন নেই, তাদের জন্য এফসিপিএস বা এমএস করাটা অনেকটাই সহজ হয়ে যায়। পাশাপাশি আমরা যারা বিভিন্ন কোর্সে আছি, যেমন এফসিপিএস এ যারা আছি, আমরা জানি এফসিপিএস এর পড়া এবং এমআরসিএস এর পড়া প্রায় 80% কাছাকাছি। আপনি যখন এফসিপিএস পার্ট ওয়ান পাস করে যাবেন, পরবর্তীতে আপনি ওই পড়াটাই জাস্ট হয়তো 15 দিন বা 1 মাস একটু জ্বালাই করে নিলে দেখবেন যে হচ্ছে আপনার এমআরসিএস ডিগ্রিটা অর্জন হয়ে যাচ্ছে। পাশাপাশি যারা রেসিডেন্সিতে আছে, আমরা জানি রেসিডেন্সি পরীক্ষার পাশাপাশি শুধু এমআরসিএস এ একটু এসবিএ প্যাটার্নে আপনি যদি প্রশ্নগুলো কিছুদিন সলভ করেন, প্রায় 1-1.5 মাসের মতো, তাহলে দেখবেন যে এমআরসিএস ডিগ্রিটাও আপনি সহজে অর্জন করতে পারতেছেন। পাশাপাশি আমরা যারা বর্তমানে, যেমন আগে শুধু এমবিবিএস পাশ করে আমরা অনেক বড় চিকিৎসক হতো, আমরা যখন উপজেলায় দেখতাম যে এ, বড় চিকিৎসক বলতে আমরা কাকে চিনতাম, যিনি একজন হচ্ছে এমবিবিএস পাশ করা, কিন্তু বর্তমানে সে যুগ পাল্টেছে। এখন প্রতিটা বিষয়ের কিন্তু ব্রাঞ্চ,
এমনকি বর্তমানে শুধু ব্রাঞ্চও না, ওই সাব ব্রাঞ্চের দিকে মানুষ ঝুঁকতেছে। যেমন নিউরো সার্জারি, কিন্তু বর্তমানে মানুষ শুধু নিউরো সার্জনের কাছে যায় না, যাওয়ার আগে যায় যে কোন স্যার স্ট্রোক নিয়ে কাজ করেন, কোন স্যার স্পাইন নিয়ে কাজ করেন, কোন স্যার হচ্ছে এন্ডোস্কোপিক নিউরোসার্জন হিসেবে ভালো কাজ করেন, কোন স্যার ট্রমাটিক নিউরোসার্জন হিসেবে কাজ করেন, সেদিকেই কিন্তু সবাই ঝুঁকতেছে। সুতরাং আপনাকে সে ধরনের দক্ষতা অর্জন করতে হলে, সে ধরনের আপনার রেপুটেশন তৈরি করতে হলে এবং নিজের স্কিল বাড়াতে হলে অবশ্যই আপনাকে দেশীয় ডিগ্রির পাশাপাশি বিদেশি ডিগ্রিও যেমন দরকার, পাশাপাশি ইন্টারন্যাশনাল যখন আপনি কোনো কনফারেন্সে যাবেন, সিম্পোজিয়ামে যাবেন, সেখানে আপনি নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য আপনি কিন্তু এমআরসিএসটা খুব গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি আমরা যারা বিদেশে কেরিয়ার করতে চাই, ইউকে থেকে শুরু করে মিডল ইস্ট বা হচ্ছে অস্ট্রেলিয়াতে, আমরা জানি এমআরসিএস ডিগ্রিটা থাকা অন্যান্য সকল ডিগ্রির তুলনায় খুবই ভালো একটা সাপোর্ট হিসাবে আপনাকে দিয়ে থাকবে। তো বর্তমানে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পিকার। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর ডক্টর তানভীর সিদ্দিকী ভাই। তানভীর সিদ্দিকী ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া, একটু সরি ভাইয়া, একটু অফলাইনে হয়ে গেছে হয়তো একটু নেটওয়ার্কের জন্য। আমরা জানি যে আমাদের জেনেসিসের সামনে 13 থেকে 17 তারিখ, অর্থাৎ এই 13 তারিখ থেকে একটা অফার শুরু হয়েছে। 13 থেকে 17 তারিখ মহান বিজয় দিবস উপলক্ষে ভিক্টোরি অফার চলমান। সেই ভিক্টোরি অফারে আমাদের কিছু ব্যাচ রয়েছে যারা আমরা হচ্ছে নতুন প্রিপারেশন নিতে চাচ্ছি। আমাদের জন্য রয়েছে রেগুলার ব্যাচ, পাশাপাশি যারা আমরা আগে একবার পড়াশোনা করেছি তাদের জন্য রয়েছে এক্সাম ব্যাচ, এবং অনেকে আছে যে আমরা বিভিন্ন এফসিপিএস বা এমএস পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে বেসিক আমি খুবই ভালো, আপনাদের জন্য রয়েছে শুধু ক্লিনিক্যাল ব্যাচ। ইভেন আমাদের লং ব্যাচও রয়েছে, অথবা আমাদের সামনে রিকল ব্যাচও রয়েছে। এই ব্যাচগুলো উপলক্ষে আমরা জানি যে এই 13 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত আমাদের হচ্ছে একটা বিশেষ অফার চলতেছে। আশা করি আপনারা যারা এমআরসিএস পরীক্ষা দেওয়ার জন্য মন স্থির করেছেন, আপনারা এখনই আমাদের বিভিন্ন ব্যাচে জয়েন জয়েন করবেন, এবং হচ্ছে আপনাদের সাথে আমাদের পথ চলাটা শুরু হবে, এবং আপনাদের আমরা একটা ভালো একটা গাইডলাইন দিতে পারবো। তো এখন আমরা যেটা নাইম সিদ্দিকী ভাইয়ের কাছে শেষ একটি প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যখন কেউ একজন বিদেশ যাওয়ার প্ল্যান করে যে আমি দেশে থাকতে চাই না, বিদেশে আসলে আমি আমি আমার কেরিয়ারটা গড়তে চাই, তো সেই এমআরসিএস প্রিপারেশনটা যখন উনি শুরু করবে, সেটা উনি এমবিবিএস পাশ করার পর থেকে না তার আগে থেকে, কখন থেকে প্রিপারেশনটা শুরু করা উচিত? আহ এইটা হচ্ছে যত তাড়াতাড়ি ডিটারমিনেশন নেওয়া যায় যে আমি বিদেশে যাব, তত তাড়াতাড়ি শুরু করা উচিত। কারণ যে কোনো একটা ডিটারমিনেশন নেওয়ার ক্ষেত্রে যেটা কাজ করে যে আমি কবে পরীক্ষা দিতে পারবো, আমার প্রিপারেশন কমপ্লিট হয়েছে কিনা। সো আপনি ফাইনাল ইয়ার পাস করেন না বা ফাইনাল ইয়ার পড়াশোনা করেন নাই, আপনি ফোর্থ ইয়ারে এমআরসিএস বুঝবেন না। কিন্তু আপনি যদি ফাইনাল ইয়ারে চলে গেছেন, এখন আপনি ডিটারমাইন্ড যে আমি বাইরেই যাব। বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো রুট আছে, যেমন ভাই বললো যে মেনলি ইউকে বেসড, যদি আমরা ধরি ইউকে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এগুলোতে অপরচুনিটিটা খুব বেশি। এরপর আপনার সিঙ্গাপুর আছে, এখানে কন্ডিশনাল রেজিস্ট্রেশন দেয় এমআরসিএস পাস করা থাকলে, এবং এখানেও মোটামুটি আপনার একাডেমিক লাইনে ঢুকে যাওয়া যায়। আর ইউএসএ যাওয়ার ক্ষেত্রে এমআরসিএস টা আপনাকে সরাসরি খুব একটা সাহায্য করবে না, এটার জন্য ইউএসএ মিল, এটার জন্য রোটেশন। কিন্তু আপনার এমআরসিএস থাকলে আপনার সার্জিক্যাল ফ্যাকাল্টি, সার্জিক্যাল কোন একটা ব্রাঞ্চে যাওয়া সহজ হবে। প্লাস আপনার রেসিডেন্সি যে পিরিয়ড ইউএসএ, সেখান থেকে 1 বছর মাইনাস করে দেওয়া হবে। ওদের রেসিডেন্সির ফার্স্ট ইয়ারকে বলা হয় ইন্টার্নশিপ। সো ইন্টার্নশিপটা আপনাকে আর করা লাগবে না। আচ্ছা, এখন তাহলে আপনাকে ফার্স্ট ডিটারমিনেশন নিতে হবে যে আমি দেশে থাকবো না বাইরে যাব। যদি আপনি এটা ডিটারমিনেশন নিয়ে ফেলতে পারেন, তাহলে আপনাকে আমি বলবো যে ফাইনাল ইয়ারে অন্তত পক্ষে একবার পড়া শেষ হওয়ার পর আপনি এমআরসিএস পড়াটা শুরু করতে পারেন। তবে এই ক্ষেত্রে মেনলি এমআরসিএস বেসড কান্ট্রিতে যদি যান, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ফাইনাল প্রফ না দেওয়া পর্যন্ত আপনার মেনলি একটা এমআরসিএস এর হয় একটা বই আপনি ধরলেন, যেখানে আপনার কমপ্লিট একটা এমআরসিএস এর ডিটেলস দেওয়া আছে, লাইক সিলেবাস অনুযায়ী আপনার একটা নোটস দেওয়া আছে, যেমন জেনেসিস এর নোটস আছে, আরো কিছু নোটস আছে, আমার এই মুহূর্তে মনে আসছে না। আহ তারপর হচ্ছে, অথবা আপনি শুধু ইএমআরসিএস টা প্র্যাকটিস করছেন, আপনি ফাইনাল প্রফেরই পড়া পড়তেছেন, বাট তার সাথে আপনি শুধু ইএমআরসিএস টা প্র্যাকটিস করতেছেন।
এইটুকুটা আপনি হাতে রাখেন, দেন আপনি ফাইনাল প্রফ দিলেন, এর পরবর্তীতে আপনি এমআরসিএস পার্ট এটা দিতে পারবেন। কারণ আপনার একাডেমিক ক্যারিয়ার শেষ হওয়ার পর এমআরসিএস যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে, আপনার বাইরে যাওয়াটা আপনার জন্য তত বেশি ইজি হবে। আর আপনার যত লেট হবে, টাফ হবে ব্যাপারটা এরকম না, বাট আপনি নিজে আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই ডিটারমিনেশনটা ফিউচারে থাকতেছে না, যে আমি বাইরে যাবই। আহ, তো এটাই যে কারো যদি ডিটারমিনেশন ফিক্স থাকে যে আমি বাইরে যাবই, শুরুতেই ডিটারমিনেশন আছে, আপনি ফাইনাল ইয়ারের পড়া শেষ করে এমআরসিএস এর পড়া শুরু করতে পারেন। অথবা আপনার ডিটারমিনেশনটা আরেকটু পরে আসছে, ইন্টার্নশিপে আপনি অনেক কিছু স্কোপ অবজার্ভ করেছেন, দেশে কিরকম অপরচুনিটি, বাইরে কিরকম অপরচুনিটি, আপনি কোনটা চাচ্ছেন, আপনি যখন শিওর তখন আপনি এমআরসিএস এর পড়াশোনা শুরু করতে পারেন। অথবা আপনি মনে করতেছেন আচ্ছা ঠিক আছে ফাইন, আমি দেশে থাকবো কিন্তু আমি যে কোনো এক মুহূর্তে বাইরে যেতে পারি, পরবর্তীতে আমার মাইন্ডসেট চেঞ্জ হতে পারে। এইটার জন্য আমি বলবো এমআরসিএস বেস্ট ডিগ্রি, যে আপনি এফসিপিএস করলেন সাথে আপনি এমআরসিএস টা করে রাখলেন। আপনার কোনো একটা সময় কোনো এক কারণে মনে হলো যে না, আর আমি এখন দেশে থাকতে চাচ্ছি না, বা মনে হলো যে আমি একটু পিসফুল লাইফে বাইরে যেতে চাচ্ছি, বা যে কোনো কারণে মনে হলো যে আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি বাইরে যেতে পারবেন। এবং এরকম অনেকেই আছে যারা এফসিপিএস কমপ্লিট করেছেন বা এমএস কমপ্লিট করেছেন, বাট তারা এমআরসিএস করে রেখেছিলেন, এবং পরবর্তীতে তাদের বিভিন্ন কারণে মনে হয়েছে যে এখন আমার বাইরে যাওয়া উচিত, বা এখন আমার জন্য বাইরে যাওয়া সুবিধাজনক, যে কোনো একটা কারণে তারা বাইরে যেতে পেরেছেন। So, আপনি যখন ডিটারমিনেশন নিয়ে ফেলবেন যে হ্যাঁ আমি এখন বাইরে যাব, আপনি তখন এমআরসিএস প্রিপারেশন শুরু করে দেবেন। আমি যদি আমার জার্নির কথাটা একটু বলতে চাই, আমি যখন পড়াশোনাটা শুরু করি, তো আমরা জানি যে এমআরসিএস প্রিপারেশন নেওয়ার সময় আমার যেমন বেসিক পড়াটা পড়তে হয়, পাশাপাশি এখানে আরো কয়েকটা জিনিস থাকে, যেমন এখানে রিকল সলভ করতে হয়, যেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে গঠিত। পাশাপাশি ইএমআরসিএস আছে, যেটা সাবস্ক্রিপশন নিয়ে পড়তে হয়। অথবা আমাদের ফৌজিয়া শিট রয়েছে, যেটা থেকে ভালো একটা সংখ্যক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তো আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি আসলে জেনেসিস কোচিং এ ইনভলভ হয়েছিলাম, এবং সেই দিক নির্দেশনায় আমি যেটা দেখেছিলাম ক্লাসে আমাকে অনেক সুন্দর করে যখন কোনো একটা টপিকস পড়ি, যেমন আমি আজকে ফার্মাকোলজি পড়তে চাই, অথবা আমি হচ্ছে এখন অ্যানাটমি পড়ি, অথবা ফিজিওলজি পড়ি, অথবা ট্রমা বা অর্থোপেডিক্স চ্যাপ্টারটা পড়ি, বাইরে দেখেছিলাম যে সুন্দর করে প্রথমে হচ্ছে আগে আমাদের রিকলটা দেখিয়েছিল যে এই টপিকসটা কতটুকু গুরুত্বপূর্ণ বা এই টপিকটা থেকে কিরকম প্রশ্ন আসে। তারপর হচ্ছে আমাদের কিছু প্রতিটা ইএমআরসিএস ভিত্তিক প্রশ্নের সলভ গুলো দেখিয়েছিল, প্রশ্নগুলো দেখিয়েছিল, এবং এটা সলভ অথবা টপিকস দেখিয়ে পরে তার কি কি প্রশ্ন আছে। এবং পরবর্তীতে আমরা জানি যে ফৌজিয়া শিটের কতটা গুরুত্ব, কারণ ফৌজিয়া শিট থেকে প্রায় অনেকটা প্রশ্নই চলে আসে, ডিরেক্ট প্রশ্ন চলে আসে। সেখানে 300টার মতো কিছু প্রশ্ন রয়েছে, ডিরেক্ট প্রশ্ন কিন্তু চলে আসে, সেগুলো সলভ করেছিলাম। তো এই প্রিপারেশনটা জার্নিটা নিতে গেলে আমার প্রায় মোটামুটি 4 থেকে 5 মাসের মতো সময় লেগেছিল। তো আপনি যখন পড়াশোনা করেন, তো আপনার যখন পড়াশোনা করেছেন আপনার কাছে কেমন মনে হয়েছে যে কতটুকু টাইম নিয়ে বা কতটুকু সময়ের আগে আমি যদি পড়াটা শুরু করি তাহলে আমার সেই সিলেবাসটা কমপ্লিট হবে? এটা যদি শুরুতে শুরু করা যায়, যেমন আপনার 4 থেকে 5 মাস লেগেছিল, আমারও 4 থেকে 5 মাস লেগেছিল। আমি মোটামুটি প্রিভিয়াস 3 কি 4 ইয়ার্স এর রিকল সলভ করেছিলাম, ফৌজিয়া শিট দেখেছিলাম, আর ইএমআরসিএস হচ্ছে 4 থেকে 5 বার সলভ করেছিলাম। তো মোটামুটি যদি ইনিশিয়ালি করা যায়, বা দেখা যাচ্ছে আপনার এফসিপিএস প্রিপারেশনটা নেওয়া আছে, এর অন টপ অফ এফসিপিএস করা যায়, সেই ক্ষেত্রে আপনার এমআরসিএস এর জন্য এক্সট্রা করে 3 থেকে 4 মাস সময় দিলেই হবে। আর যদি ওভারল্যাপিং করতে পারেন তাহলে দুইটা মিলে 6 মাস সময় হাতে রাখলেই যথেষ্ট। ও, আচ্ছা ভাইয়া। তো পাশাপাশি আরেকটা যেটা অনেকের আগ্রহ থাকে যে বর্তমানে ইংল্যান্ডে চাকরির জন্য একটু কঠিন, কিন্তু এটা তো আবার যে কোনো সময় সেই জবটা আবার খুলতে পারে। এটা তো আসলে একটা হচ্ছে আপনি যখন ডিগ্রি নিবেন, এরপর জেএমসি রেজিস্ট্রেশন নিবেন, উইটি পাস করবেন, এটা অনেক লেন্দি প্রসেস। তো অনেকে এখন একটা দ্বিধাদ্বন্দ্বে আছে, আমরা কি এখনই এমআরসিএস পড়া শুরু করব, না সেই জবটা খুললে শুরু করব, অথবা বর্তমানে মিডল ইস্টে ভালো একটা স্কোপ আছে, এশিয়া অন্যান্য কান্ট্রিতে এমআরসিএস দিয়ে ভালো জব পাওয়া যায়, ইভেন দেশেও প্রাইভেট সেক্টরে ভালো কিছু জব পাওয়া যায়, অথবা অস্ট্রেলিয়াতে যাওয়া যায়।
তো যারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে ওনাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে, যে আসলে এখন আমি এখনই পড়া শুরু করবো পার্টে, না সেই জট খুলে গেলে বা সেই আর আরো মানে আরো স্কোপের পরিমাণ যদি আরো ভালো হয় তখন আমি পড়া শুরু করব? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলতে চাই যে এমআরসিএস টা হচ্ছে একটু ভিন্ন অন্যান্য পরীক্ষার থেকে। ইউএসএমএলই, ইউকেএমএলএ বা এএমসি, এই পরীক্ষাগুলো যেরকম আছে, বা সিঙ্গাপুরের এসএমসি, এইগুলো আপনি পিওরলি পড়াশোনা করতেছেন ওই দেশে জবের জন্য। এটা একটা লাইসেন্সিং এক্সাম, আপনি পাশ করলেন, ওই দেশে জবের জন্য অ্যাপ্লাই করবেন। জব থাকলে আপনি জব পাবেন, জব না থাকলে আপনি জব পাবেন না, বা আপনাকে আরো স্ট্রাগল করা লাগবে। বাট এমআরসিএস কিন্তু আপনার এইরকম একটা ডিগ্রি না, এটা একটা রয়্যাল কলেজের ডিপ্লোমা। সো এটা অ্যাকচুয়ালি একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রি। সো এই পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রি রয়্যাল কলেজ থেকে, যেটা মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এটা ওয়ার্ল্ডের কোথাও আনরেকগনাইজড না। আপনাকে কাজ করতে দেখ না দেখ, আপনার ওখানে অপরচুনিটি থাকুক না থাকুক, কিন্তু আপনার ডিগ্রিটা রেকগনাইজড। এখন আপনি যখন মনে করবেন যে আমি ইউকে তে যাব, বা ইউকে যাওয়ার আপনার হাতে অপরচুনিটি আছে, তখন আপনি মনে করলেন ইউকে এমএলএ দিব। কিন্তু আপনি অন্য সময় যখন ইউকে ডাক্তার নিচ্ছে না, বা ইউকে বাংলাদেশ থেকে বা বাইরে থেকে কোনো ডাক্তার নিচ্ছে না, এই সময় ইউকে এমএলএ দেওয়া হয়তো বা বোকামি। আমি বা একটু ওই সময় দেওয়া উচিত যে যে সময় আপনি দেখছেন যে নিচ্ছে ডাক্তার, বা মনে করেন যে ইউএসএ তে যাবেন, যখন দেখছেন যে ইউএসএ তে ডাক্তারের ডিমান্ড বেশি, আপনি ইউএসএমএলই দিলেন। বাট এমআরসিএস এর ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে কি, এটা আপনার একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। সো আপনার জন্য সুবিধা হচ্ছে যে আপনার যখন হচ্ছে এমবিবিএস লাইফটা শেষ হয়ে গেছে, শেষের দিকে যে সময় হচ্ছে আপনার ব্রেনে সব ইনফরমেশন, সব পড়াশোনা হচ্ছে ফ্রেশ আছে, আপনি একবার একটা ব্রাঞ্চে ঢুকে যান বা একবার পোস্ট গ্রাজুয়েশন ঢুকে যান, তাও আপনার ফ্রেশ থাকবে। কিন্তু একটা গ্যাপ যদি আপনি ফেলে দেন, দেখা যাচ্ছে 4-5 বছর, তখন সবকিছু কিন্তু ফ্রেশ থাকবে না। আপনি যে বিষয়ে কাজ করছেন সেই বিষয়ে আপনার নলেজ আপ টু ডেট আছে, বাট অন্য বিষয়ের অনেক কিছু আপনি ভুলে গেছেন বাই দ্যাট টাইম। সো কবে ইউকে তে আপনার এই জট খুলবে, কবে আমি এমআরসিএস দিব, এই চিন্তা করার থেকে আমার মনে হয় আপনি এমবিবিএস কমপ্লিট করেছেন, আপনার হাতে অপরচুনিটি আছে, আপনার হাতে এখন ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ আছে, এমআরসিএস দিতে যে টাকাটা লাগে, আপনি মোটামুটি আশেপাশের ঝামেলা থেকে মুক্ত, আপনি এমআরসিএস টা দিয়ে ফেলেন। আপনার হাতে এমআরসিএস থাকলো, এখন যখন জট খুললো তখন আপনি অ্যাপ্লাই করে যেতে পারেন। কারণ লাইফ লং তো আসলে এই জটটা থাকবে না, কারণ হচ্ছে ইউকে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেহেতু, তাদের একটা না একটা সময় আবার ডাক্তারের ডিমান্ড হবেই। এখন তারা একটা রিস্ট্রাকচারিং করছে দেশে, তারা কিছুটা হচ্ছে আহ থাকে না, তাদের অনেক পলিসি কিন্তু চেঞ্জ হয়েছে আগের মতো, যেটা অনেক কিছু আগে ডক্টর বেসড ছিল, এখন তারা অনেক কিছু ডক্টরের ফাংশন অ্যান্সিলারি সাপোর্টের উপর দিয়ে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে তাদেরও আসলে বাজেট আগের মতো এক্সপ্যান্ড করতেছে না, আগে যেরকম এক্সপ্যান্ড করতে। কারণ ইউকের মেন জব মার্কেটটা আসলে এনএইচএস বেসড। তো মোটামুটি আগে থেকে এমআরসিএস করে রাখা কোনো খারাপ কিছু না। আপনি করে রাখলেন, আপনার মনে হলো যে আমি ইউকে তে যাবো, চলে গেলেন। যেমন আমি আপনাকে একজনের নাম বলবো না, আমাদের সিনিয়র ভাই আর কি। তো উনি হচ্ছে জেনারেল সার্জারিতে ট্রেনিং করছিল বাংলাদেশের, এফসিপিএস করতেছিল, বেশ অনেকদিনই করেছে। এবং উনি হচ্ছে এমআরসিএস টা কমপ্লিট করেছিল, এমআরসিএস কমপ্লিট করে উনি জিএমসি লাইসেন্স নিয়ে রেখেছিল। এবং উনি প্রতি বছর কিন্তু এটার জন্য একটা সাবস্ক্রিপশন দেওয়া লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যারা বাইরে আছে, যারা এই মুহূর্তে ইউকেতে যেতে চায় না, তারা যেটা করে রেজিস্ট্রেশনটা রাখে, লাইসেন্সটা গিভ আপ করে, যে আমি যেই মুহূর্তে যাব সেই মুহূর্তে গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট শো করে লাইসেন্সটা নিয়ে নেব। বাট উনি হচ্ছে প্রায় 4-5 বছর মতো ওই একটা বিগ অ্যামাউন্ট পে করে লাইসেন্সটা টিকিয়ে রেখেছিল। এখন ওনার পরবর্তীতে মনে হলো যে না, আমার এখন ইউকে তে যাওয়া উচিত। উনি অ্যাপ্লাই করলো, চেষ্টা করলো, এবং উনি ওখানে যে আপার জিআই সার্জারিতে রেজিস্ট্রার হিসাবে বর্তমানে জব করতেছে আর কি। তো এটা কোনো খারাপ অপশন না, এটা ভালো অপশন। বরঞ্চ আপনি এটা চিন্তা করবেন যে পরবর্তীতে দিব, আপনার ওই এনথুজিয়াজমটা হারাই যাবে। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা যারা আজকে সেশনে উপস্থিত আছি আমরা জানি গতকাল আমাদের জেনেসিস আউটলায়ার পেজে আরেকটি সেশন হয়েছিল, সেখানে ছিল রোড টু ইউকে এজ এ সার্জন।
প্লেব ওর এমআরসিএস, সেখান থেকে হচ্ছে আপনি এমআরসিএস জার্নি সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন গতকাল। তো আমরা যারা এখনো দেখিনি অথবা আমাদের কাছে সেই কনসেপ্টটা এখনো ক্লিয়ার না, আমরা যদি গতকালের সেই সেশনটা দেখে নিই তাহলে হচ্ছে আমরা মনে করি যে আপনার এজ এ সার্জন রোড টু ইউকে আপনার সেই রাস্তাটা চিনা হয়ে যাবে এবং সে সম্পর্কে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকে আমরা আলোচনা করলাম যখন সেই এমআরসিএস এ পার ডে প্রিপারেশনের জন্য আমাদের কি করতে হবে। পাশাপাশি বিশেষ করে আমরা যারা নিউরো সার্জারিতে কেরিয়ার করতে চাই, সেই ভবিষ্যৎ নিউরো সার্জনদের জন্য এমআরসিএস টা কতটুকু হেল্প করবে, অথবা আপনার দেশীয় এন্ট্রান্স পরীক্ষার সাথে আপনার ফরেনসে এমআরসিএস ডিগ্রির প্রিপারেশন কতটুকু পার্থক্য আছে, অথবা সেই ডিগ্রি অর্জন করতে গেলে আপনাকে কি কি করতে হবে, অথবা দেশে এর স্কোপ কি কি আছে, বিদেশের স্কোপ কি কি আছে, সে নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো আশা করি এই আলোচনা থেকে আপনারা সকলে উপকৃত হয়েছেন। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। তো অথবা আপনারা যদি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের সে সম্পর্কিত যে কোনো প্রশ্ন উত্তর আমরা আপনাদের উত্তরের মাধ্যমে আপনার সেই অজানাকে জানিয়ে দিব। পাশাপাশি আপনাদের আরেকবার স্মরণ করে দিতে চাই, জেনেসিস আউটলেয়ারে 16 মহান বিজয় দিবস উপলক্ষে চলতেছে ভিক্টোরি অফার। সেখানে 13 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত আপনার সেই ভর্তিতে আপনি হচ্ছে নতুন এবং পুরাতন স্টুডেন্ট ভেদে আপনার জন্য 15 থেকে 20% পর্যন্ত আপনার ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। তো আমাদের প্রতিটি রেগুলার ব্যাচ, এক্সাম ব্যাচ অথবা ক্লিনিক্যাল ব্যাচ অথবা রিকল ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন, এবং আমরা মনে করি আপনি সেই জার্নি শুরু হোক আমাদের সাথেই। আপনাদের সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।